শহরের এক কোণে পুরনো এক বাড়ি, কালের ছাপ স্পষ্টতা দেয়ালে, কিন্তু ভেতরে যেন অন্য এক জগৎ। নন্দিনী সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে বাড়ি ফিরেছে। পরিবারের এই তিনজনের জীবন যতই সরল হোক, তাদের অজান্তে এক রহস্যময় অন্ধকার তাদের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে শহরের আরেক প্রান্তে আদিত্য নামে একজন ডিটেকটিভ। তার সহকারী রনি প্রায় সব কাজে তাকে সাহায্য করে, তবে আদিত্যের মনে এক অদ্ভুত অস্থিরতা অনেক দিন ধরে। শিব কিছু একটা নিজের মন থেকে, কোন ছেলে আবার ঘুরছে মা, গিয়ে দেখো, হয়তো রাস্তা ভুলে এসেছে। এবার সোহানি তার কথা শুনে উত্তেজিত হয়ে বলল, না দিদি। সোহানি মাথা ঝাঁকিয়ে বলল, একদম পরিষ্কে দেখেছি। কেমন যেন অদ্ভুত হাসিও ছিল ছেলেটার মুখে। এবার আলো সতর্কভাবে বলল, আদিত্য তার অফিসে বসে ডায়েরি পড়ছে। রনি পাশে চেয়ে বসে কাগজপত্র দেখছে। কাগজে কিছু একটা দেখে রনি উৎসাহী হয়ে বলল, ওখানে হয়তো আমার মন টানছে। মনে হচ্ছে এ ছেলেটা সাধারণ কেউ নয়। রনি উদ্বিগ্ন হয়ে বলল, বস, আপনি কি মনে করছেন? এটা কি? ঠিক আছে বস, তবে সাবধানে থাকবেন। গভীর রাত, নন্দিনীদের বাসার সামনের গলি একদম অন্ধকার হয়ে আছে। আদিত্য গাড়ি থেকে নেমে, এই লোকটাকে রাতে এখানে কি করছে? মা আর সোহিনীকে এই লোকটার কথাই বলেছিল, কিন্তু এর কাছে তো কোনো লাল ব্যাগ নেই। এবার আদিত্য, এই মেয়েটাকে এত গভীর দৃষ্টি, যেন তার চোখের ভেতর একটা গল্প লুকিয়ে আছে। দুজনে কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর আদিত্য ধীরে ধীরে হাঁটতে থাকে। আদিত্যকে হঠাৎ এভাবে চলে যেতে দেখে, হ্যাঁ, এক শূন্য লোককে দেখলাম, তবে তোর বলা সেই লাল ব্যাগওয়ালা লোকটি না, তবে কালছে লোকটি। রনি ঘর থেকে আলো তাদের কথা শুনে বলল, আবার কোনো ঝামেলায় জড়াতে যাস না নন্দু, সাবধানে থাকিস। আদিত্য আজ আবার নন্দিনীদের গলিতে আবার ফিরে আসে। সেই গলি চারপাশ খুঁটিয়ে দেখছে। হঠাৎ নন্দিনী এসে তার সামনে দাঁড়ায়। নন্দিনী তার দিকে তাকিয়ে চোখ সরু করি বলল, তদন্ত কিন্তু, আপনাকে দেখে তো মনে হয় না। নন্দিনীর কথা শুনে আদিত্য হালকা হেসে বলল, পরে কথা হবে। আদিত্য চলে যায়, কিন্তু তার চাহনি নন্দিনীর মনে প্রশ্ন আর ভয় একসাথে জাগিয়ে তোলে। নন্দিনী নিজের ঘরে বসে আছে। কালকের সেই লোকটা কি যেন অদ্ভুত ছিল ওর মধ্যে। নন্দিনীর কথা শুনে সোহানি হেসে বলল, দিদি, তুই আবার লোকটার প্রেমে পড়ে গেলি? ঠিক তখন বাইরে একটা গাড়ি শব্দ শোনা যায়। নন্দিনী দ্রুত জানালা দিয়ে বাইরে দেখে। গলির শেষে আবার সে একই গাড়ি দাঁড়িয়ে আছে। এবার তার মনে, এবার সে সন্ত্রপন্দ হয়ে। আদিত্য আর রনি গাড়ির ভেতরে বসে আছে। রনি একটি কাগজের কিছু লিখছে। আদিত্য চুপচাপ বাইরে তাকিয়ে আছে। রনি হঠাৎ করে বলে উঠল, বস, আমার মনে হচ্ছে এই ছেলেটা সেই ছেলেটা নাই। এখানে আরও কিছু লুকিয়ে আছে। এই বাড়িটা, এখানে একটা কিছু অস্বাভাবিক। এটা নাই হচ্ছে বলি, তাই যদি হয়, তবে কেন এই জায়গাটা আমার কাছে এত রহস্যজনক মনে হচ্ছে? তারা দুইজন যখন এসব নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই এই ছায়ামূর্তিটিকে ফলো করছে। কিন্তু ছেলেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আদিত্য রনিকে গাড়ি থামাতে বলে চারপাশটা পুরো নিশ্চুপ হয়ে যায়। আদিত্য বাঁকা হাসি হেসে বলে ওঠে, না, সে মানুষ, কিন্তু খুব চতুর মনে হচ্ছে। এই কেসটা খুব ইন্টারেস্টিং হবে। তারা কিছুক্ষণ পর রাস্তায় ফিরে আসে। নন্দিনী বারান্দায় বসে তার চোখে কাল রাতের ঘটনা ঘটছে। হঠাৎ সে নন্দিনীকে গলির মুখে দেখতে পায়। এবার সে আর চুপ থাকে না। সে এগিয়ে গিয়ে, তা তদন্ত করুন না, কিন্তু আমাদের বাড়ি থেকে এত নাছড় দিচ্ছেন কেন? আদিত্য গম্ভীরভাবে বলে, কারণ আমি কিছু সন্দেহ করেছি। কিন্তু আদিত্যকে দেখে চুপ হয়ে যায়। তার দিকে তাকিয়ে আদিত্য বলে, আমি আদিত্য, একজন ডিটেকটিভ। আপনার দিদির সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। বস, আমি খুঁজে বের করেছি। সেই ছেলেটা আগে এই এলাকায় থাকত, কিন্তু তার মানসিক সমস্যা ছিল। কিছু বছর আগে একটা মেয়ে তাকে ধরার জন্য পুলিশ ধরেছিল শুনেছি। তারপর থেকেই সে কোথাও লুকিয়ে থাকত। তাহলে সে? আদিত্য জানে এই রহস্য আরও গভীর। আর এই মেয়েটি, নন্দিনী, হয়তো সেই এর কেন্দ্র। নন্দিনী নিজের ঘরে বসে আছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। নন্দিনী গম্ভীর সুরে বলে, মনে হচ্ছে কেউ বাইরে আছে। সোহানি দ্রুত উঠে জানালা বন্ধ করতে যায়, তখনই বাইরে থেকে একটা পাথর এসে পড়ে। এই পর্যন্তই হল। নন্দিনী সব দরজা জানালা বন্ধ করে আলোকে ডাকার জন্য রুম থেকে বেরোয়। নন্দিনীদের বাড়ির সামনে গভীর রাত। আদিত্য আর রনি গাড়ির ভেতরে থেকে নেমে গলির শুরুতেই আছে। আদিত্য নন্দিনীদের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ে। কিছুক্ষণ পর আলো দরজা খোলে। আলো বিরক্ত হয়ে বলে, এদের আতকিয়ে। আদিত্য শান্ত কণ্ঠে বলে, আমি আদিত্য, আপনার দিদির সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। নন্দিনী পেছন থেকে এগিয়ে আসে। সে গম্ভীর কণ্ঠে আদিত্যকে বলে, বলুন, আপনি কি বলতে চান? আদিত্য সোজা সাপটা উত্তর দেয়, আপনার জীবন হুমকির মুখে। তার কথা শুনে আলোর মুখে ভয়ের ছাপ দেখা যায়।
আমার মেয়েদের কিছু হবে না তো? আমি আছি, কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। আদিত্য যতক্ষণে বলে, গাড়ি থামাও। আদিত্য গাড়ি থামিয়ে দৌড়ে লোকটির পেছনে যায়, কিন্তু ছায়ামূর্তিটি একটি পুরনো বাড়ির ভেতরে ঢুকে পালায়। ইতিমধ্যে রনিও সেখানে এসে পারে। আদিত্য তাকে বলে, এই লোকটা সত্যি বিপজ্জনক। কালকে সকালের মধ্যে ওর সাথে নন্দিনীর কানেকশন কোথাও থেকে বের করে আনতে হবে। আদিত্য অফিসে বসে আছে, সে কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। আদিত্য নিজেই বুঝতে পারে না কেন নন্দিনীকে ঘিরে তার নিজের। অন্যদিকে নন্দিনী জানালা দিয়ে তাকিয়ে দেখে রাস্তার শেষ প্রান্তে এক রহস্যময় লোক দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। নন্দিনীর দরজায় কেউ টক্কা দেয়। সোহানী দরজা খুলে দেখে রনি দাঁড়িয়ে আছে, তার হাত ভর্তি কাগজপত্র। নন্দিনী দিদির সাথে কথা বলতে এসেছে। তুমি এখানে আদিত্যকে পাঠাও। আমরা নিশ্চিত হয়েছি একজন লোক আপনাকে দীর্ঘদিন ধরে ফলো করছে, আর তার নাম বিজয়। সে মানসিকভাবে ভারসাম্যহীন এবং অত্যন্ত বিপজ্জনক। এ কি শুনছি? আমার মেয়েদের নেকেও এমন সাহস করবে? আমরা আপনার রক্ষার ব্যবস্থা করেছি, তবে বিজয় শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও। নন্দিনী অবাক হয়ে রনির কথাগুলো শুনে তার মাথায় ভেসে আসে জানালার সামনে ছায়ামূর্তি আর অদ্ভুত হাসি। আদিত্য একটি বড় বাড়ি নন্দিনীদের দিকে যাচ্ছে। বস, আমি নন্দিনী দিদির সাথে কথা বলেছি। বিজয়ের সম্পর্কে সে কিছু জানে না। বিজয় তাকে চেনে কারণ সে নন্দিনীকে তার প্রেমিক মনে করে। সবাই ঘুমিয়ে গেছে। নন্দিনী ঘরের জানালা খোলা রেখে ঘুমাচ্ছে। হঠাৎ বাইরে একটা হালকা আওয়াজ শোনা যায়। নন্দিনী ঘুম ভেঙে উঠে বসে, কিন্তু হঠাৎই লোকটি অদৃশ্য হয়ে যায়। পরদিন সন্ধ্যায় নন্দিনী চুপচাপ ঘরে বসে আছে। তার মা সোহানীকে কোচিং থেকে আনতে গেছে। নন্দিনী চিৎকার করতে যায়, কিন্তু বিজয় তার মুখ চেপে ধরে। বিজয় হঠাৎ আগমন আর তার ভয়ানক আচরণে নন্দিনী আতঙ্কিত। ঠিক তখনই দরজার বাইরে থেকে এক লক। বিজয় মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু তার মুখে অদ্ভুত হাসি, কিন্তু তার চোখে ময়ে রয়েছে হিংস্রতার আভাস। আদিত্য বিজয়ের দিকে এগিয়ে যায়। বিজয় পালিয়ে যাওয়ার পর বাড়ি কিছুটা শান্ত। আলো আর রনি বাড়ি ফিরে এসে এসব শুনে হতবম্ব হয়ে গেছে। তাদের নিরাপত্তার জন্য আদিত্য তাদের কাছে থেকে যাবে। নন্দিনী বারান্দায় দাঁড়িয়ে আছে। আদিত্য তার পাশে এসে দাঁড়ায়। আকাশে পূর্ণিমার চাঁদ, চারপাশ নিস্তব্ধতা। আপনি কেন বারবার আমাকে রক্ষা করছেন? কারণ রহস্য আমাকে বেঁচে রেখেছে। তারা দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। হঠাৎ বাতাস বইতে শুরু করে। নন্দিনীর চুল তার মুখে এসে পড়ে। আদিত্য তার হাত নন্দিনীর চুল সরিয়ে দেয়। নন্দিনীর মুখে এক লজ্জামাখা হাসি ফুটে ওঠে। আদিত্য তার দিকে গভীর মমতায় পাকিয়ে থাকে। আলো ভোরবেলা উঠে রান্নাঘরের কাজ করছেন। তিনি বারবার বাইরে সদরবারে দেখছেন। পরদিন সকালে আদিত্য নন্দিনীকে শহরের প্রান্তে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। সে নন্দিনীকে একটি পুরানো কিন্তু নিরিবিলি রিসর্টে রাখে। আমি আপনাকে কখনো আঘাত পেতে দেব না। তারা দুজনেই একে অপরের দিকে গভীরভাবে তাকায়। এই মুহূর্তে ভয় আর উত্তেজনার মাঝেও তাদের মনে অদ্ভুত এক আশ্চর্য অনুভূতি কাজ করছে। আদিত্য দ্রুত রিসর্ট চারপাশ ঘিরে ফেলে। বিজয় নন্দিনীর ঘরে ঢোকার চেষ্টা করে, তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকে আদিত্য। আদিত্যকে দেখে বিজয় চিৎকার করে ওঠে। হঠাৎ তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আদিত্য অনেক কষ্টে বিজয়কে কাবু করে ফেলে। পুলিশ বিজয়কে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার পর তারা পরিচিত শনাক্ত করে বলে দেয়, এই লোকটি বিজয়। ছেলেটি প্রথম থেকেই মানসিকভাবে বিভ্রান্ত ছিল। আপনি কি সত্যি চলে যাবেন? আমি যদি বলি যেতে ইচ্ছে করছে না? নন্দিনী এক মুহূর্ত চুপ থাকে, তারপর তার হাত ধীরে ধীরে আদিত্যের হাতের মধ্যে রেখে দেয়। আমি চাই আপনি থাকুন সব সময়। তাহলে আর কিছু বলার দরকার নেই। সরাসরি না বলেও একে অপরের মনের কথা বুঝতে পারার ক্ষমতাকেই হয়তো ভালোবাসা বলে।